ইসরায়েলকে ফার্স্ট রেকগনিশন কে দিয়েছিল? ইট ওয়াজ ইরান। আপনি দেখেন মিত্র দেশ ছিল এবং 1979-এ যখন ইরানিয়ান রেভলিউশনটা হয়, এই রেভলিউশনের পরবর্তীতে প্রথম পোলারাইজেশনটা শুরু হয়। যে এই ইরান এবং ইসরায়েলের যে হামলা পামটার পরে বা এই ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সমীকরণটা আসলে কি দাঁড়াচ্ছে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই। ইসরায়েলকে ফার্স্ট রেকগনিশন কে দিয়েছিল? ইট ওয়াজ ইরান। আপনি দেখেন মিত্র দেশ ছিল এবং 1979-এ যখন ইরানিয়ান রেভলিউশনটা হয়, এই রেভলিউশনের পরবর্তীতে প্রথম পোলারাইজেশনটা শুরু হয়। ইরান ন্যাচারালি অ্যান্টি ওয়েস্ট ইয়েতে চলে যায়, ব্লকে চলে যায়, যে কারণে ওয়েস্ট ইসরায়েল রিলেশনশিপটা তখন। এর মধ্যে হামাস বলে একটা ফ্যাক্টর আছে। এই হামাসের উৎপত্তিও কিন্তু ইসরায়েল থেকেই, এবং সেটা নিয়ে বিস্তারিত প্রতিবেদন কিন্তু সব জায়গাতেই আছে। অর্থাৎ ইসরায়েল কিন্তু হামাসকে তৈরি করতে সহায়তা করে, এই কারণে করে যে যেটা প্রো ইসলামিক ফ্যাকশন আছে সেটাকে কাউন্টার করার জন্য। আলটিমেটলি হামাস পরবর্তীতে আরেকটা রূপ নেয়। সুতরাং এইখানে যে যৌগিক সিচুয়েশনটা হয়েছে, এই হামাস যখন নন স্টেট অ্যাক্টর হিসেবে তৈরি হয়, প্যারালালি তৈরি হয় লেবাননে হেজবুল্লাহ এবং অন্যান্য জায়গায় বাকিগুলি। পরবর্তীতে সময়ের পরিবর্তনে আমরা এক পর্যায়ে গিয়ে দেখলাম যে নতুন নন স্টেট অ্যাক্টরগুলি তৈরি হওয়া শুরু করলো। আমরা সিরিয়াতে দেখলাম আল কায়দা আসছে, আইসিস আসছে। আফগানিস্তানে এই বলয়ে আমরা দেখলাম যে আল কায়দার মতো ইনস্টিটিউশনসগুলি আসছে। তার মানে এখন আমরা শুধু দেখছি যে রাষ্ট্র না, রাষ্ট্রের সাথে এই নন স্টেট অ্যাক্টরগুলি বিভিন্ন রাষ্ট্রের সাথে সংযুক্ত। ফলে ইসরায়েল যখন তার এই সিচুয়েশনটাতে আসলো, অর্থাৎ ইরানের সাথে তার সম্পর্কের অবনতির চরম সীমায় যখন যায়, তখন আরও দুটো ঘটনা ঘটে। একটা হলো সাউদি ইরান রিলেশনশিপ। এই সাউদি ইরান রিলেশনশিপটা কিন্তু নর্মালাইজেশনের পথে ছিল, এবং সেই ক্ষেত্রে কিন্তু কাতারেরও একটা ভূমিকা ছিল। আবার আপনি যদি দেখেন, যদি এই ধরনের নর্মালাইজেশন হয়, স্বাভাবিকভাবে এটা ইসরায়েলের জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না। ওইদিকে যদি জর্ডানকে দেখা হয়, যে জর্ডান কিন্তু এয়ার স্পেস ব্যবহার করতে দিয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়েছে এই ইসরায়েলের ক্ষেত্রে, ফলে সেইখানেও যদি আপনি দেখেন জর্ডানের একটা বড় অর্থনৈতিক বিষয় আছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত, এবং সেই সাথে জেরুজালেমের উপরেও তার একটা কাস্টোডিয়ান রিলেশনশিপ আছে। তাছাড়াও একটা বড় রেফিউজিও কিন্তু সে রাখে। সুতরাং তার ক্ষেত্রেও এক ধরনের রিলেশনশিপ তৈরি হয়েছে, যেটা সরাসরিভাবে আমরা যদি দেখি সৌদি বা অন্যান্য যে রাষ্ট্রগুলি আছে সেইগুলির সাথে খুব একটা ম্যাচ করে না। এবং আমরা যখন সৌদি আরবের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, গালফ স্টেটগুলিকে দেখি, গালফ স্টেটগুলি ন্যাচারালি বহু পুরনো সময় ধরেই ইরানের বিপক্ষে, কারণ ইরান হলো মনার্কিকে চ্যালেঞ্জ করা, এবং তারা কোনো অবস্থাতেই সেই মনার্কি চ্যালেঞ্জের দিকে তারা যেতে চান না, এবং সেটার একটা ক্লাসিক এক্সাম্পল হয়েছিল ইরাক ইরান ওয়ার। সেই সাথে সৌদি আরব এবং এই রাষ্ট্রগুলি, পার্টিকুলারলি কুয়েতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা বড় সিকিউরিটি গ্যারান্টি আসে পশ্চিমা দেশগুলি থেকে, পার্টিকুলারলি মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে। সুতরাং আরব রাষ্ট্রগুলির ক্ষেত্রেও যে খুব বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে গিয়ে প্র্যাকটিক্যালি স্পিকিং কোয়ালিশন টাইপের যেটা তারা তৈরি করেছিলেন ইয়েমেনের ক্ষেত্রে, ইরান বা ইসরায়েলের ক্ষেত্রে তাদের এটা করা সম্ভব হয়নি। সুতরাং এই জায়গাতে গিয়ে একটা পোলারাইজেশন আছে। আরেকটা পোলারাইজেশন যেটা তৈরি হয়েছে সেটা হলো খুব সরাসরিভাবে, আপনি যদি ইউএন সিকিউরিটি কাউন্সিল দেখেন বা অন্যান্য রেজলিউশনগুলি দেখেন বা অন্যান্য স্টেটমেন্টগুলি দেখেন, সেই ক্ষেত্রে রাশিয়া, চায়না, ইরান, টার্কি, এই রাষ্ট্রগুলি কিন্তু এখন নতুনভাবে মানে তাদের যে পলিটিক্যাল অরবিট বা জিও পলিটিক্যাল অরবিটটা এটা মিডল ইস্টে নিয়ে আসছে। সেই ক্ষেত্রে নিশ্চিতভাবেই পশ্চিমা রাষ্ট্রগুলি অনেক বেশি চাপের মুখে আছেন। অর্থাৎ আগে যে অরবিটটা ছিল আরব দেশগুলি, পার্টিকুলারলি গালফ দেশগুলিকে কেন্দ্র করে, ইউরোপিয়ান দেশ বা আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে যে বলয়টা ছিল, সেটা কিন্তু এখন বড় একটা চাপের মুখে আছে। সুতরাং ওভারঅল এই মুহূর্তে শুধুমাত্র যে ইসরায়েল ইরানের মধ্যে জিনিসটা আছে সেটা ভাবার খুব একটা স্বস্তিদায়ক জায়গা আমাদের মধ্যে নেই। ফলে এখন আমরা দেখছি যে গ্রেট পাওয়ারগুলি এটাকে কেন্দ্র করে কিন্তু একটা বড় রকমের জিও পলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক কনফ্লিক্টের দিকে যাচ্ছে।